অনেক টাকা বিল উঠবে রে, তোর বউ তোকে ছেড়ে চলে যাবে রে, আমি কারেন্ট রে। গরম পড়ছে চারিদিকে, কারেন্ট তো নাই কোনো দিকে, এভাবে আর কত বাঁচা যায়। কারেন্ট হপায় আইছিলে আই আবার গেছে। আসসালামু আলাইকুম। এই ভিডিওতে বাংলাদেশের বিদ্যুৎ লোডশেডিং নিয়ে তুলে ধরবো, তাই শেষ পর্যন্ত দেখুন। খাম্বা আছে, বিদ্যুৎ নাই, এবং পাম্প আছে, তেল নাই, মাথা আছে, টুপি নাই, শার্ট আছে, পাঞ্জাবি নাই, মায়ের জানাজা। তারেক সাহেব, বাংলাদেশকে খেলা মনে করবেন না। শেখ হাসিনাও প্রতারণা করার জন্য অন্তত ঘুমটাটা মাথায় রাখতেন। মায়ের জানাজায় টুপি পাঞ্জাবি পড়তে পারেন না, আর আপনার ইসলামী জাতি গ্রহণ করবে, এত সস্তা মনে করবে তো? এই জাতি যদি একবার বাঁশের লাঠি হাতে নেয়, হাসিনার মতো পরিণতি করে ছাড়ে, ঠিক কিনা বলেন? একটা দেশে তেল নাই, গ্যাস নাই, বিদ্যুৎ নাই, আর এদিকে এইসব সংকট নিরসনে ক্ষমতাসীনদের তেমন কোনো ভ্রুক্ষেপ নাই। এরা ব্যস্ত কার্ড বিতরণে, এরা ব্যস্ত খাল খননে, এরা ব্যস্ত গ্যাসে 17 বছর কেটা গুপ্ত রাজনীতি করছে, কেটা সুপ্ত রাজনীতি করছে, এই তকমা প্রদানে। তো বলি কি মহামান্য, অতি শীঘ্রই সফলতার সাথে যদি এই বর্তমান সংকট নিরসন সম্ভব না হয়, জনজীবনে স্বস্তি ফেরানো সম্ভব না হয়, তাহলে ওই যে খাল খনন করতে আছেন না, ওই খাইল দেখলো কুমোর ডোকবে। ওই যে কার্ড বিতরণ করতে আছেন না, ওই কার্ডগুলোর রঙগুলো সব রূপান্তরিত হইয়া লাল কার্ডে রূপ নেবে। এই যে একে অপরকে গুপ্ত সুপ্ত বললে যে পন্তাপন্দি, এই পন্তাপন্দির বেশি দিন সুযোগ পাইবেন না, কারণ কি ব্যবাক্যের আবার আন্ডারগ্রাউন্ডে চলে যাইতে হইবে। শোনেন, শান্ত সমুদ্র কখনো দক্ষ নাবিক তৈরি করতে পারে না। আপনি কত ভালো শাসক সেটা নির্ভর করবে দেশ যখন একটা টালমাটাল পরিস্থিতিতে পড়বে, দেশ যখন একটা সংকটের মধ্যে পড়বে, তার মধ্যে দিয়ে আপনি কত ভালোভাবে উত্তরে নিতে পারতে আছেন দেশটারে। তো মূল আলোচনা শুরুর আগে না ভাই একটা সংবিধিবদ্ধ সতর্কীকরণ দিতে চাই। আপনারা যারা দলকানা এবং দলদাস আছেন, তারা দয়া করে আমার ভিডিওটা দেখেন না, এখনই স্কিপ করেন। কারণ কি, নিজের দল ক্ষমতায় থাকলে তখন লোডশেডিংয়েও গরম লাগে না, এগুলো আমরা বুঝি না ভাই, খুব ভালো করে বুঝি। সুতরাং আমি এখন যা কমু কথাবার্তা হনলে আপনারা একসের আমার খামার দেত মন চাইবে, পোতে কাটে দেখলে সোফরাইতে মন চাইবে, কি দরকার নাই কাজ্যে বাজানের। হ্যাঁ, তো লেটস কাম টু দ্য পয়েন্ট। তো না ভাই, ফিরে যে জ্বালানি তেলের দামটা বাড়ানোর মধ্যে দিয়া বিএনপি সরকার এইবার ক্ষমতাভার গ্রহণের পরে প্রথমবারের মতো একটা পাছার খাইছে, এবং পাছারটা খাইয়েই তারা ব্যর্থতার পরীক্ষায় সফলতার সাথে উত্তীর্ণ হয়েছে। এবং শুধু তাই না, যারা সিন্ডিকেট মারানির ভূত আছে, তারাও কিন্তু আবার সফলতার পরীক্ষায় কৃতিত্বের সাথে প্রত্যেকটা সাবজেক্টে লেটার মার্কস পাইয়া তারপরে পাশ করছে। এবং এটা শুধু পাশ না, এটা হইতেছে এক প্রকারের বিজয় তাদের। এবং এটা যেন তেন বিজয় না ভাই, কবি আবেন্দ্রনাথ ঠাকুরের ভাষায় এটা হইতেছে আপনার ভূমিধস বিজয়। ঠিক আছে, এখন আমার প্রশ্ন হইতে আছে যে একদল যদি বিজয়ী হয়, অন্য দল তো নিশ্চয়ই পরাজয় বরণ করছে। এখন এইখানে তেল মজুতকারী, চোরা কারবারি কিংবা সিন্ডিকেটকারীদের বিজয় মানে কি ক্ষমতাসীনদের পরাজয়, নাকি সিন্ডিকেটকারীদের বিজয় মানে পরোক্ষভাবে অথবা প্রত্যক্ষভাবে ক্ষমতাসীনদেরও বিজয়? না, মানে এইখানে সিন্ডিকেটকারী এবং ক্ষমতাসীন এক নাকি ভিন্ন? এই প্রশ্ন আমি আপনাদের কাছে রাখতে চাই। এই প্রশ্ন আমার নিজের কাছে নিজেরও। এই প্রশ্নের উদ্রেক আমার মনের মধ্যে হওয়ার পিছনে কয়েকখান কারণ আছে। কারণ নাম্বার 1 না ভাই, দেশে যখন যুদ্ধ পরিস্থিতি, তেলের একটা সংকট দেখা যাইতে পারে, তখন কিন্তু দেশে পর্যাপ্ত তেল মজুদ ছিল। দেশে পর্যাপ্ত তেল মজুদ থাকার পরেও রেশনিং পদ্ধতি, 200 টাকার বেশি তেল দেওয়া যাইবে না, এই সিস্টেম চালু করছে কেডা? সরকার। দেশে তেলের কোনো সংকট নাই, জ্বালানি মন্ত্রী বলছে, প্রতিমন্ত্রী বলছে, স্বরাষ্ট্রমন্ত্রী বলছে, সংসদের মধ্যে বলছে, সংসদের বাইরে সাংবাদিকদের প্রশ্নের মুখে বলছে, তেল দিয়ে দুনিয়া ভাসাই দিয়েছে। পরিসংখ্যানও তাই বলে যে বাংলাদেশে তেলের কোনো সংকট নাই। জাহাজের পর জাহাজ আইয়া বেরতে আছে, যেগুলো কন্টেইনার আছে পেট্রোল থর, অকটেন থর, ডিজেল থর, হ্যাঁ উপসইয়ে পড়তে আছে। তাইলে সর্বত্র তেলে তেলারণ্য, কিন্তু বাস্তবে তেল শূন্য। কারণ কি? এটা কি একটা কৃত্রিম সংকট না? তাহলে এই কৃত্রিম সংকট কারা তৈরি করলো? নিশ্চয়ই সিন্ডিকেটকারী, মজুতকারী, চোরা কারবারি। তো এই যে কালো হাত, এই কালো হাত ভাঙ্গে দেবে কারা? আপনি দেবেন, আমি দেবো, নাকি ক্ষমতাসীন দেবে? সেই ক্ষমতায় বিএনপি থাকুক, XYZ যে থাকুক, সে ভাঙ্গে দেবে না? মানে আপনারা জনগণকে সার্ভ করবেন দেখেই তো ক্ষমতায় আসছেন। এই যে এত মারামারি, খুন খারাপি, হানাহানি, এত আয়োজন, এত কিছু তো শুধুমাত্র জনগণের সেবা করার জন্য, তাই না? তো সেই জনগণের
জনগণের সেবাটুকু তো অন্তত করতে হবে। এই যে পাগলা তুই হাক্কা লড়াইস নে বলতে একটা কথা আছে মগো বরিশাল, এই হাক্কাটা লড়াইলেন কা ক্ষমতাসীনরা, মানে দায়িত্বশীলতার জায়গায় থাকতে হাক্কাটা লড়াইলেন কা? এই হাক্কাটা লড়াইছেন প্রথম এই রেশনিং পদ্ধতি চালু করিয়া। আমার ক্ষুদ্র মাথায় যে ধরে যে 200 টাকার তেল দেবেন, এই যে মার্চ মাসে একটা হাক ডাক যে তেলের সংকট, জ্বালানি তেল, তখনই কিন্তু জনমনে একটা আতঙ্ক ভীতি তৈরি হয়েছে যে আসলেই বুঝি তেল পাওয়া যাবে না। সবাই তার বাইক লইয়া যে 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 অবস্থানে আছো সেই অবস্থান থেকে মার্চ ফর পেট্রোল পাম্প, পেট্রোল পাম্প অভিমুখে গণমানুষের একটা যাত্রা শুরু হয়ে গেছে। আমি নিজেই ডরাইছি, মনে হয় আমার বাইকটা লই মনে হয় আর মুভ করতে পারবো না, তেল মনে হয় আর থাকবে না। এই যে এটা হাক্কা লড়াই নিয়ে দেশে পর্যাপ্ত তেল মজুদ থাকার পরেও এই হাক্কাটা লড়াইছেন কি ভিন্নে? দায়িত্বশীলতার জায়গা থেকে যদি লড়াইতেন বুঝতাম যে হ্যাঁ ঠিক আছে আপনারা দূরদর্শী একটা আচরণ করছে, কি কাট ইউর কোচ অ্যাকর্ডিং টু ইউর ক্লোথ, বুঝতাম যদি আপনি পর্যাপ্ত তেল দেশে মজুত করতে পারতেন, এই জায়গা থাকতে, এই ভান্ড থাকতে থোয়ার। আপনার দ্বারা তো ভান্ড নাই, আপনি প্রত্যেক মাসে আপনার দেশে 75,000 টন পেট্রোল অক্টেনের প্রয়োজন নাই, আপনার দ্বারা ভান্ড আছে 53,000 টন থোয়ার। এই 53,000 টনের চাইতেও বেশি আরো 2,000 টন হামদাইছেন 55,000 টন। এইবার আবার 10 এপ্রিল 37,000 টন অপরিশোধিত অক্টেন লই আর একটা জাহাজ বেরছে। হ্যাঁ থুইবেন কমে জায়গা নাই, কারণ যে ভান্ড আছে ভান্ড ফুল। এত সব ফুল থাকার পরেও, নতুন নতুন জাহাজ হওয়ার পরেও 200 টাকার তেল দেবেন হেইয়ে কইয়া জনমনে আতঙ্ক সৃষ্টি করে বেবাক মানুডি পেট্রোল পাম্প অভিমুখে যাত্রা করাইয়ে এই যাত্রা অদ্যাবধি ছড়ে না এখন পর্যন্ত। এই মৌসকে ঢিল যত মারে হ্যাঁ ছোটে না, এখন পর্যন্ত যায় নাই। এই যে দাম বাড়ছে, দাম বাড়ার পরও পেট্রোল পাওয়া যাইতেছে না, অক্টেন পাওয়া যাইতেছে না। এখন আবার জনমনে আতঙ্ক, যখন 140টা হয়েছে এটা বুঝি 160 হয়ে যাবে, এখন যা পাই হাইয়া লই। কারণ এই যে দামটা বাড়াইছেন, পর্যাপ্ত মজুদ থাকার পরেও দাম বাড়াইছেন, তাইলে এখন আবার দাম বাড়ানোর পরও পাইতেছে না, তাইলে আবার যে আর এক ধাপে দাম বাড়বেন এটা নিশ্চয়তাটা কি? তেলের কথা নাইলে বেমালা কই ফেলাইলাম। গ্যাসের অবস্থা কি রে ভাই? গ্যাসের অবস্থা কি? গ্যাসের এই যে 13 কেজির বোতলে 600 টাকা বাড়াই ফেলাইলেন, 1350 টাকার গ্যাস, সেটা যে ধাপ করিয়ে আপনার হইতেছে যে কত 1940 টাকা হয়ে গেছে। কচি করে আর কয়েকটা টাকা বাড়াই দেন, 30-31 টাকা বাড়াই দিলে হবে কি 1971 টাকা হয়ে যাবে গ্যাসের বোতলের দাম। তারপর যেই শালার পোশালায়, যেই ক্ষণিকের পুত এটার বিরোধিতা করবে যে গ্যাসের দাম কেন বাড়লো, ওই শালাই রাজাকার। ওকে, কচি করে 1971 করে দিবেন। দেশের এই টালমাটাল পরিস্থিতি ওকুলে কেরা গুপ্ত কেরা সুপ্ত হেইলই ফোন্দাফুন্দি চলে সরকার দল বিরোধী দল। আরে বাবু, যারা বিরোধী দল হেরা তো চাইবেই সবসময় সরকার দলে চাপে পেলাইতে, সেইটুক তো গেলা যাইবে না। তোমরা যারা সরকার দল, তো তোমরা তো সিনিয়র, তোমরা সরকার গঠন করছো, তার মানে কি তোমাকে উপরে জনগণ আস্থা বেশি রেখছো, তোমরা ভোট বেশি পাইছো, সুতরাং তাগো কথায় তো তোমাকে কাম দেওয়া যাবে না। এই জ্বালানির দাম বাড়া মানে কি জানেন? লাইফস্টাইলের সবকিছুর দাম বাড়া। খয়রাতি না খাই মরবে কয়দিন পর, ঢাকা ছাড়বে মানুষজন। এই অবস্থা অব্যাহত থাকলে দেশের টালমাটাল পরিস্থিতি হইতে সময় লাগবে 2 মাস। তো এই পরিস্থিতি ঢাকার লোক গিয়ে কি ধরেন যে এই যে গুপ্ত আর সুপ্ত, এই রোমা সোমা, এই বাল ছাল লই এই পরে ই করতে আছেন, ছেলে খেলা করতে আছেন। আমাদের বিদ্যুৎ মন্ত্রী প্রতিমন্ত্রী নিজেদের আসনে যতটুকু বিদ্যুৎ দরকার ততটুকু তারা দিয়ে বাংলাদেশের বাকি 298টা আসনে 10 থেকে 16 ঘন্টা পর্যন্ত লোডশেডিং করাচ্ছে। আমরা তাদের মধ্যে এক মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব দেখছি। সারা দিনে 2 ঘন্টা কারেন্ট ছিল না, 2 ঘন্টা বিদ্যুৎ ছিল না। দেখাইতেছি, সাথে থাকেন না। আমরা কতটুক বৈষম্যের শিকার একটু দেখাই, যে কারণে শেখ হাসিনারে বিদায় করছেন। বৈষম্য বিরোধী আন্দোলন, কোন বৈষম্য দেশ থেকে দূর হয় নাই। শুনেন, এই ভিডিওটা আপনার শোনা খুব দরকার, খুব গুরুত্ব। এটা আপনাকে শুনতেই হবে, দেখতেই হবে, কারণ আমার জীবনের সাথে আপনার জীবনেরও মিল হয়ে যাবে ভাই। এই যে কারেন্ট, এই যে আমার বাড়িতে কিন্তু মিটার আছে, কারেন্ট নাই, দেখছেন? মিটার আছে, এইবার লাইনে থাকেন, এইবার 8 দিন দেখায়। আইপিএস আছে, আইপিএস এ চার্জ নাই, দেখেন। আইপিএস তো অন্ধকারে দেখান যাবে না। এই দেখেন লাইট জ্বালাইছে, এই যে ব্যাটারি দেখছেন, নতুন আইপিএস, একদম সব লুকাস কোম্পানি, রহিমা ব্রোজের 1 নম্বর মাল। নাই, বন্ধ, কারেন্ট কিন্তু নাই, আইপিএস এ চার্জ নাই। এখন কিন্তু দিন রাত হয় নাই, সারাদিন কারেন্ট নাই। সারাদিনে আজকে সারাদিনে 2 ঘন্টা কারেন্ট ছিল না, 2 ঘন্টা বিদ্যুৎ ছিল না। দেখাইতেছি, সাথে থাকেন না, শুই না যান, মানে কতটুকু বৈষম্যের মধ্যে আমরা আছি। এই দেখছেন, এই দেখেন মোবাইল চার্জ দিতেছি কি দিয়ে, এখন পাওয়ার ব্যাংক দিয়ে মোবাইল চার্জ দিই। পাওয়ার ব্যাংক, এই পাওয়ার ব্যাংকেও কতক্ষণ চার্জ থাকবো এটার কোনো গ্যারান্টি নাই। আমার বাড়িতে কারেন্ট আছে নাই, কারেন্টের লাইন আছে, কারেন্ট নাই। আমার বাড়িতে আইপিএস আছে, আইপিএস চার্জ হওয়ার মতো কারেন্ট নাই। চার্জ কি আইপিএস রাত্রের দূরের কথা, দিনেই শেষ। সারাদিন সকাল থেকে ভোর থেকে
ভোর থেকে এখন পর্যন্ত, এখন সন্ধ্যা, মাগরিবের আজান দিবে আধা ঘন্টা পরে, আল্লাহর কসম লাগে 2 ঘন্টা কারেন্ট আসল না, টানা 2 ঘন্টা, 2 ঘন্টাকে 1 ঘন্টাও কারেন্ট আসল না। 1 ঘন্টাকে 60 মিনিট, সারাদিনে 60 মিনিট কারেন্ট আমার এলাকার মানুষ পায় নাই, আমি পাই নাই। অথচ এই মনে অঞ্চল আছে সারাদিনে 1 ঘন্টা কারেন্ট দেয় না, সারাদিনে আধা ঘন্টা কারেন্ট দেয় না। বৈষম্য দেশ থেকে কি দূর হয়েছে? দূর হয় নাই। শুধু জেনে বড় লোক সেখানে বড় লোকই কারবার, জেনে ভিআইপি ওইখানে ভিআইপি কারবার, যেখানে সিআইপি কারবার, আর যেখানে আমাদের মতো কামলারা থাকে, গরিব মানুষের থাকে, ওইখানে কামলাদের সাথে কামলাদের মতো আচরণই করা হয়। কথা ঠিক আছে না, কথায় ভেজাল আছে? কমেন্ট একটু জানায়েন ভাই। এদেশে বৈষম্য বৃদ্ধি ছাত্র আন্দোলন করেছিলেন আপনারা, দূর হয়েছে বৈষম্য, কোটা দূর হয়েছে, কোটায় চাকরি হয় না, কোটায় বাণিজ্য হয় না, হয়, সবই হচ্ছে, কোনো কিছুই এই দেশ থেকে দূর হয় নাই। কারেন্ট ছাড়া কি বলবো ভাই, এমন একটা অবস্থা কারেন্টের, কারে দুই দিমু কারে কমু। সরকার কেবল নতুন আইছে, দেখেন সারাদিন 1 ঘন্টা কারেন্ট নাই, 12 ঘন্টায় 1 ঘন্টা কারেন্ট পাওয়া যায় নাই। কথা কারে বলবেন আপনি? কারে দোষারোপ করবেন? কার কাছে অভিযোগ দিবেন? এই দুঃখের কথা আপনি কারে কইবেন হে মানুষটাকেরা? আজকে আইপিএস চার্জ নাই, আজকে পাওয়ার ব্যাংক দিয়ে চার্জ দিতেছি। পাওয়ার ব্যাংকের যেটি আশেপাশের মোবাইল আছে সবাই এই পাওয়ার ব্যাংক দিয়ে আমি চার্জ দিতেছি বর্তমানে। বাড়ির আশেপাশে সব আমাদের বাড়ির সকল মোবাইল। কতক্ষণ পরে পাওয়ার ব্যাংকেও চার্জ থাকবো না। পাওয়ার ব্যাংক ধরে মোবাইলে চার্জ দিবেন আপনি? সারাদিন কাজ করে বউ পোলাপান নিয়ে একটু ফ্যানের তলে একটু ফ্যান ছেড়ে আমাদের কি ঘুমানোর অধিকার নাই? এটুকু কি আমরা চাইতে পারি না? এটুকু কি আমাদের পাইতে পারি না? পাম্পে তেল নাই, আমগো বেল নাই, খাম্বাচ কারেন্ট নাই, গরমে মইরা যাই। পাম্পে তেল নাই, আমগো বেল নাই, খাম্বাচ কারেন্ট নাই, গরমে মইরা যাই। দেশটা কইরা শেষ, এইটাই আমগো সোনার বাংলাদেশ। হাইরে, এইটাই আমগো সোনার বাংলাদেশ। পাম্পে তেল নাই, আমগো বেল নাই, খাম্বাচ কারেন্ট নাই, গরমে মইরা যাই। দেশটা কইরা শেষ, এইটাই আমগো সোনার বাংলাদেশ। হাইরে, এইটাই আমগো সোনার বাংলাদেশ। গরমে মইরা যাই গই। গরম পড়ছে চারিদিকে, কারেন্ট তো নাই কোনো দিকে, এভাবে আর কত বাঁচা যায়। সমস্যা সব গরমকালে, ভালো ছিলাম ঠান্ডা কালে, এত গরম রাতেও ঘুম নাই। ওরে এত গরমে কি জ্বালা, তার উপরে মশার ঠেলা, এমন দেশ তো আগে দেখি নাই। ও কারেন্ট রে আয়না রে, ও গরম রে যাও না রে। কারেন্ট যায় বারবার, কারেন্ট চলে যায়, সেই যে গেছে এখনো আসে না। শুধু কারেন্ট চলে যায়, দেহ জ্বলে পুড়ে যায়, এ কি গরম পড়ছে হায়, বারবার কারেন্ট চলে যায়। দুপুর বেলা যখন আমি ঘুমাতে যাই, সুইচ দিয়ে দেখি বাসায় কারেন্ট নাই। ঘুম আসে না রে রাতের বেলাও, কারণ একটুও বাতাস নাই, কোনো জায়গায় শান্তি নাই, এত গরমের জ্বালায় শুধু কারেন্ট চলে যায়, দেহ জ্বলে পুড়ে যায়, এ কি গরম পড়ছে হায়, বারবার কারেন্ট চলে যায়। কারেন্ট হবে আইসলে আবার গেছে, কারেন্ট আইছে কারেন্ট গেছে, কারেন্ট আইছে কারেন্ট গেছে। ও কারেন্ট তুমি শুনতে কি পাও? ও কারেন্ট তুমি শুনতে কি পাও? কোন সময় আবার, ও কোন সময় আবার, কোন সময় আবার, ও কোন সময় আবার? একটু কি মায়া হয় না
তোমার, গরমে গরমে মোরা করে চিৎকার, কোন সময় আবা, ও কোন সময় আবা, কোন সময় আবা, ও কোন সময় আবা। কেন এই লুকোচুরি কি কারণে জানি না, এই দেহি কারেন্ট আছে এই আবার দেহি না, এই সুইচ চাপেকে বারবার ধরিয়াই না দেনা তোর একবার, এই সুইচ চাপেকে বারবার ধরিয়াই না দেনা তোর একবার, ধরতে পারলে একবার সোনা পাবলিক খাইয়া লাইব, কারেন্ট আইসলে ও আবার গেছে, কারেন্ট আইসলে ও আবার গেছে। চিকেন লাগবে, আমরা আবার 90 দশকে ফিরে এসেছি, মনের শখে গান গাই, তেল গেল ফুরিয়া বাতি যায় নিভিয়া। আরেকটা গান শুনাই, আলো আলো তুমি কখনো আপন হইলি না, হারিকেনের আলো অনেক ভালো মানুষ তোরা বুঝলি না। আসেন ভাই, অফার হারানো অতীত ফিরে পাইছি দেখুন কি দারুণ আলো। আসেন ভাই, অফার হারানো অতীত ফিরে পাইছি দেখুন কি দারুণ আলো। মিকি ভাই, আপনাদের এলাকায় কারেন্ট নিয়ে যাওয়ার মতামত কি কমু, কারেন্ট তো এখন আর যায় না, মাঝে মাঝে আমাদের দেখতে আসে। আমি কারেন্ট রে, আমাকে খুব বেশি প্রত্যাশা করিস না, আমাকে কারেন্ট মনে না করে ঔষধ মনে করবি। সকাল দুপুর রাতে শুধুমাত্র 1 চামচ করে ব্যবহার করবি। আমাকে অতিরিক্ত ব্যবহার করলে তার পার্শ্ব প্রতিক্রিয়া আছে রে। বিএনপি সরকার ক্ষমতায় ছিল এর আগেও, তখনও এরকম জায়গায় জায়গায় খাম্বা ছিল কিন্তু কারেন্ট ছিল না, এখনো জায়গায় জায়গায় পাম্প আছে কিন্তু তেল নাই। বুঝলাম না ভাই, এই সরকার আসার পরে কেন এরকম হয়, আমাদের পাম্প থেকে তেল থাকে না, খাম্বা থেকে কারেন্ট থাকে না। আমাদের জ্বালানি মন্ত্রীকে নিয়ে যা বলতে চাই সেটা হচ্ছে যে উনি যদি ওনার অপরাধতা স্বীকার না করে এবং যদি বারবার এই নিউজ করতে থাকে যে দেশে তেলের সংকট নাই, তাহলে আমরা পরবর্তীতে ধরে নিব দেশে অবশ্যই তেলের সংকট নাই, এবং তিনি তেল মজুত করে রাখছেন। এই যে এখন 150 টাকা হয়েছে, হয়তো পরবর্তীতে 250-300 টাকা লিটার হইলে তারপরে উনি তেল ছাড়া শুরু করবেন। আমরা আসলে এটা মেনে নিতে বাধ্য হব। উনি সংসদে বলতে হবে যে হ্যাঁ মাননীয় স্পিকার, আমাদের দেশে তেলের সংকট রয়েছে, এটা ওনাকে মেনে নিতে হবে। যদি না মানে তাহলে সেই সুবাদে আমরা ধরে নিব তেল কোথায় মজুত আছে এবং কোন জায়গায় মজুত আছে সেটার জবাব দিতে ওনাকে সংবাদ নিবেশ করতে হবে। আরেকটা হচ্ছে যে বিষয়টা, এই যে 44,500 কোটি টাকা, এটা ছোটখাটো অ্যামাউন্ট না। একটা বাংকার তৈরির জন্য এতটুকু অ্যামাউন্ট উনি ঋণ করে মাত্র 72 দিনে সরকার ঋণ করছে। অথচ বাংলাদেশে এই বাংকারের কথা আমি বাদ রেখে ওনার বাংকারের জন্য যদি 44,500 কোটি টাকা লোন নিয়ে থাকে, তাহলে বাকি যে উন্নয়নগুলো আছে সেটা করতে গেলে তো মনে হয় পুরো দেশে বিক্রি করে ফেলবে। তারা দেশে কি উন্নয়ন করবো ওনারা? 2 মাসেই ওনারা 44,500 কোটি টাকা লোন করছে। যাই হোক, আমি বলবো যে আবার সরকারকে অনুরোধ করব, আপনারা নিজেদের সুবিধা না দেখে জনগণের স্বার্থে, জনগণের উপকারিতায়, যে জনগণ এখন তেলের হেনস্থার কারণে প্রত্যেকটা জিনিস দাম বেড়ে যাচ্ছে, তেলের জন্য সবকিছু দাম বেড়ে যাচ্ছে। কারেন্ট, এই যে আমি দেখতেছি কি নতুন সরকার হওয়ার পর থেকে কারেন্টের খেলা শুরু হয়ে গেছে, আসে যায় গ্রাম অঞ্চলে তো নাই বলা যায়, আর গ্রাম অঞ্চলে মনে হয় একদম নাই বলা যায়। কেন, মানে আমি বলবো যে যখন বিএনপি সরকার ক্ষমতায় ছিল এর আগেও, 17 বছর আগেও, তখনও এরকম জায়গায় জায়গায় খাম্বা ছিল কিন্তু কারেন্ট ছিল না, এখনো জায়গায় জায়গায় পাম্প আছে কিন্তু তেল নাই। বুঝলাম না ভাই, এই সরকার আসার পরে কেন এরকম হয়, আমাদের পাম্প থেকে তেল থাকে না, খাম্বা থেকে কারেন্ট থাকে না। তো আমাদের এই বিষয়গুলো আপনারা দয়া করে দেখেন, জনগণের কোথায় কোথায় সমস্যা হচ্ছে বা কোথায় কোথায় জনগণ হেনস্থা হচ্ছে এই কারেন্টের জন্য অনেক জায়গায়। এখন তো বলতে পারেন যে যারা আপনারা তো শিল্পপতি, আপনারা জেনারেটর চালায় হচ্ছে কারেন্টের এসির নিচে বসে থাকেন। এই গরমে যে পরিমাণ গরম পড়ছে, এই গরমে যদি কারেন্ট ছাড়া, এই যে গ্রাম অঞ্চলে বা হচ্ছে আমরা যারা মধ্যবিত্ত ফ্যামিলিতে আছে, তাদের তো আর জেনারেটর নাই ভাই, তাদের তো চলতে, আর জেনারেটর জন্য তেল লাগে, আর তেলও নাই আপনাদের দেশে, কারেন্টও নাই আপনাদের দেশে, খাম্বা আছে কারেন্ট নাই, পাম্প আছে তেল নাই, কিছু যদি না থাকে তাহলে আপনারা এত লোন করতেছেন, এই টাকাগুলো কই যাচ্ছে? আর আপনাদের যে এত কিছু দেখাচ্ছেন, জনগণের উন্নতি করেই যাচ্ছেন আপনারা, তাহলে এই যে উন্নতিগুলো কোথায় যাচ্ছে? যাক ভাই, আমি আমার এই আর কথা বাড়াতে চাচ্ছি না, আপনাদের কাছে শেষ অনুরোধ করব যে আপনারা দয়া করে এই নিউজগুলা
জনগণের কাছে পৌঁছাই দিবেন। এমনকি আপনাদের দায়িত্ব প্রত্যেকটা তেলের পাম্পে গিয়ে এই জিনিসগুলো লক্ষ্য করা যে এই যে ভিআইপি তেল সংরক্ষণ করা হচ্ছে এগুলো কাদের জন্য, কোন শিল্পপতিদের জন্য, তারা কেন মানে আপনারা তো আপনাদের বিভিন্ন লোকের যে আপনাদেরই তো নিজেদের বাইক আছে, আপনারাই তো তেল নেওয়ার জন্য 4-5 ঘন্টা 6 ঘন্টা এমনকি রাত যাপনও করেন পাম্পে। তাহলে আপনারা যেখানে এত অপেক্ষা করে তেল পান না সেখানে ভিআইপি মানুষ 5 লিটার তেল নিয়ে যাবে, আপনাদের গায়ে লাগে না? আপনারা তখন নিউজ করবেন, অবশ্যই নিউজ করবেন। তখন আপনাদেরকে আরেকটা জিনিস বলি, এসডিএফ এর পক্ষ থেকে যদি আপনারা কোনো মানে অন্যায়ের বিরুদ্ধে কোনো পোস্ট করলে বা কোনো কিছু জনগণের সামনে তুলে ধরলে কোনো সমস্যার সম্মুখীন হন, এসডিএফ আপনাদের পক্ষে অবশ্যই অবস্থান করবে। কোনো রকম বাংলাদেশের যে কোনো জায়গায় যদি আপনাদের মানে অন্যায়ের বিরুদ্ধে কোনো পোস্ট করতে গেলে বা কোনো প্রচারণা করতে গেলে জনগণের সামনে তুলে ধরতে গেলে যদি কোনো সমস্যায় পড়েন, এসডিএফ এর সাথে অবশ্যই যোগাযোগ করুন। আপনাদের পক্ষে আমরা অবশ্যই আছি। ধন্যবাদ। সংক্ষিপ্তভাবে আমাদের এই করতেছি। কারেন্ট সবসময় সব সরকারের আমলেই কিন্তু প্রবলেম হয়, সমস্যা হয়। এটা আমাদের এই যে দেখো আমার মনে করো 2000 স্কোয়ার ফিট আমার বাসার ফ্ল্যাটটা, আমি নিজেই, আমার ফ্যামিলির পরিবারের কেউ করে না, হুট করে বাথরুমের লাইট জ্বলে আছে সারাদিন, সেটা কেন থাকে? আমি নিজে অফ করে দিই। যে রুমে আমি নেই সেই বাতি ফ্যান অফ করে দিই। যেখানে আমরা বসছি ওখানেই ফ্যান অন থাকবে বা লাইট বেশি জ্বালানোর দরকার নেই। দেন আমরা সবাই মিলে যদি এই কাজটা করি তাহলে লোডশেডিং হওয়ার কোনো হবে বলে আমার মনে হয়। এটা সুন্দর একটা প্রশ্ন করেছে। এই সংসদে বসে, এসি রুমে বসে, এসি গাড়িতে চলে, মিনিস্ট্রির এসিতে বসে, বাসার মধ্যে 24/7 আনইন্টারাপ্টেড ইলেকট্রিসিটির মধ্যে থেকে জনগণের সমস্যা বোঝা যায় না। এই জন্য এই সংসদে যখন আমরা দাঁড়াই, আমরা জনগণের সমস্যা অনুধাবন করতে পারি না। আমরা এই সংসদে বসে যদি আমরা লোডশেডিংয়ে আমরা খুঁজি, এই সংসদে বসে লোডশেডিং পাওয়া যাবে না, এই সংসদে বসে জনগণের সমস্যা পাওয়া যাবে না, এই সংসদে বসে সব কিছুকেই মাননীয় স্পিকার, আমরা যে এই বাংলাদেশের সবচেয়ে সুবিধাভোগী মানুষের মধ্যে এই সংসদে যারা বসে আছি, বাংলাদেশের সবচেয়ে ফেসিলিটেড মানুষের মধ্যে আমরা অন্যতম। মাননীয় স্পিকার, আমাদের জনগণের কাছে যেতে হবে, জনগণের আশাগুলোকে, সময়গুলোকে, স্বপ্নগুলোকে আমরা রাজনৈতিক ভাষার মধ্য দিয়ে, কর্মসূচির মধ্য দিয়ে সেগুলোকে বাস্তবায়নের জন্য আমাদের সবাইকে সমন্বিতভাবে, ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রয়াস আমাদেরকে থাকতে হবে।